আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? একটু খেয়াল করো, জৈব যৌগ আজকে অ্যানিলিন, ডায়াজোনিয়াম লবণ। মোটামুটি হচ্ছে আমাদের জৈব যৌগ একেবারে অন্তিম পর্যায়ে এসে পড়ছি, আর 2 থেকে 4টা লেকচার লাগবে। এগুলাও মানে রিভাইজেবল, হ্যাঁ, পলিমারকরণ পড়ানোর পরে বাকি জিনিসগুলো দেখবা রিভাইজের উপর চলে গেছে, মানে তোমার শর্ট সিলেবাস শেষ, বাকিটা ফুল সিলেবাসের পড়া পড়াবো। আসো আমরা দেখি, অ্যানিলিন দিয়ে স্টার্ট করি। ওকে, রেডি সবাই? আমরা কি দিয়ে স্টার্ট করতেছি? অ্যানিলিন। সো অ্যানিলিন তো সবাই আমরা চিনি। অ্যানিলিন খেয়াল করো, এই হচ্ছে আমাদের অ্যানিলিন। ঠিক আছে, এটা হচ্ছে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন, বা 1 ডিগ্রি অ্যামিনও বলা হয়, এটাকে প্রাইমারি অ্যামিনও বলা হয়। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। মুখে বলার সময় বলবা প্রাইমারি অ্যামিন, আর ইংলিশে লেখার সময় 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, এটাকে বলা হয় লুইস বেইস। এটা কি ক্ষার? লুইস বেইস কেন? কারণ এই যে নাইট্রোজেনে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। সো আমরা তো জানি যার লোন পেয়ার ইলেকট্রন আছে এবং সে যদি সেই ইলেকট্রনগুলোকে দান করে, তাহলে তাকে কি বলা হবে? লুইস বেস বলা হবে। বুঝতে পারছো? লুইস বেইস বলা হবে। কারো যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং সে যদি সেই ইলেকট্রনটাকে দান করে, তাহলে তারা কি বলবে রে বাবা? তারা বলবে লুইস বেইস। ওকে, লুইস বেইস। এখন প্রশ্ন এটা আসে না, প্রশ্ন আসে হচ্ছে ধরো হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন CH3NH2, একটু দেখো, মনোযোগ দিও, আর ফিনাইল অ্যামিন। ঠিক আছে, মানে প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন। কে বেশি ক্ষারধর্মী? প্রশ্ন আসে কি, কে বেশি ক্ষারধর্মী? প্রশ্নটা কি আসে? প্রশ্নটা আসে হচ্ছে কে বেশি ক্ষারধর্মী, মানে কার ক্ষারকত্ব বেশি, কার ক্ষারকত্ব কত্ব বেশি, এই দুইটার ভিতরে। সো উত্তরটা একদম সহজ, একটু খেয়াল করো, দেখো এই যে অ্যামিনোমূলক, তাই না, এরও লোন পেয়ার ইলেকট্রন আছে, এরও লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? একটু বুঝো, মনোযোগের বিষয়। ঠিক আছে, সাইকেল 2 শেষ হয়নি, সাইকেল 2 এর ক্লাস শুরু হবে, বুঝতে পারছো? আমাদের হচ্ছে এই সাইকেল 4 চলমান, সাইকেল 2 হচ্ছে এই যে আমি নেক্সট উইকেই শুরু করে দিব। অর্গানিক তো আজকে একটা লাইনে এসে পড়ছে, তো তখন এই সাইকেলের ক্লাস 2 দিন হবে, ওই সাইকেলের ক্লাস 2 দিন হবে, বুঝতে পারছো? সো সাইকেল 2টা খুব দ্রুতই শুরু করে দিচ্ছি ভাই, সমস্যা নেই। দেখবা হচ্ছে আজকে রাতেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। খেয়াল করো ব্যাপারটা কি, উত্তরটা যেটা হবে, যার ইলেকট্রন ঘনত্ব বেশি, বেশি মানে যার ভিতরে ইলেকট্রনের আধিক্য থাকবে, ঠিক আছে, তার ক্ষারকত্ব বেশি হবে, ক্ষারকত্ব বেশি। এখন কিভাবে বুঝবো কার ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি? দেখো এই যে এই ইলেকট্রনগুলা অ্যামিনের, এরা কি করে, এরা হচ্ছে এই যে বেনজিন বলয় আছে না, বেনজিন বলয়, বেনজিন বলয়ের ভিতরে রেজোনেন্সে পার্টিসিপেট করে। ভালোভাবে বুঝো, বেনজিন বলয়ের ভিতরে কি করে, রেজোনেন্সে পার্টিসিপেট করে এই অ্যামিনো মূলকের ইলেকট্রনগুলা, বা আরো সহজে এই অ্যামিনো মূলকের ইলেকট্রনগুলাকে বেনজিন বলয় নিজের ভিতরে টাইনা নেয়। তাইলে নিচের দিকে যদি বেনজিন বলয় টেনে নেয়, এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গেছে না কমে যাবে? ঠিক আছে, বেড়ে গেছে না কমে যাবে বলো তো? এই যে অ্যামিনো মূলকের মাথায় ইলেকট্রন মেঘের ঘনত্ব দেখতেছো, এই ইলেকট্রন মেঘের ঘনত্ব গুলাকে বেনজিন বলয় নিজের দিকে টেনে নেয়। তাহলে এই অ্যামিনো মূলকের মাথায় ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ছে না কমছে? সবাই একটু উত্তর দাও। আর আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে মিথাইল মূলক যেটা আছে, এটা কি ইলেকট্রন ডোনার। মিথাইল মূলক কি আমরা পড়ছিলাম হচ্ছে, মিথাইল মূলক এটা হচ্ছে ইলেকট্রন ডোনার। এটা কি পড়ছিলাম? ইলেকট্রন ডোনার, মানে সে ইলেকট্রন দান করে। তো সে যদি ইলেকট্রন দান করে, তাহলে এই অ্যামোনিয়ার ভিতরে বা অ্যামিনো মূলকের ভিতরে NH2 এর মধ্যে ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়বে না কমবে? ঠিক আছে, তাইলে আমরা দেখতেছি বেনজিন বলয়ের যে ইলেকট্রনগুলো আছে বা এই যে অ্যামিনো মূলকের ইলেকট্রনগুলো বেনজিন বলয়ের রেজোনেন্সে পার্টিসিপেট করে, তাই এর কি হয়, ইলেকট্রন মেঘের ঘনত্বটা কমে যায়। আর এইখানে মিথাইল মূলক নিজে ইলেকট্রন দান করতেছে, মিথাইল মূলক নিজে ইলেকট্রন দান করতেছে, তাই কি হচ্ছে, তাই হচ্ছে মানে তার ভিতরে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা ক্ষারকত্ব কার বেশি বলতে পারি? এই যে এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি,
এটাই কি ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, ইলেকট্রন ডেনসিটি হাই। ডেনসিটি হাই বলতে পারি কিনা বলো তো? এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি, ইলেকট্রন ডেনসিটিটা হাই, তাই এর ক্ষারকত্বটা এই ফিনাইল অ্যামিন অ্যানিলিন থেকে বেশি। তাহলে উত্তরটা কি? একদম সিম্পল। উত্তরটা একদম সিম্পল। মিথাইলমূলক ইলেকট্রন ডোনার, আর অ্যামিনোমূলকের লোন পেয়ার ইলেকট্রনগুলা বেঞ্জিন বলের রেজোনেন্সে পার্টিসিপেট করে। ফলে কি হয়? অ্যামিনোমূলকে ইলেকট্রন মেঘের ঘনত্বটা কমে যায়। ইলেকট্রন মেঘের ঘনত্বটা কি হয়? কমে যায়। এটা আমরা বুঝছি। এখন আসো আরেকটা জিনিস, এটা গেল। এখন যদি হচ্ছে এরকম করা হয়, ধরো হচ্ছে তোমাকে 3টা যৌগ এরকম দেওয়া হইল। ধরো এটা হচ্ছে অ্যামিনোমূলক, 2টা হাইড্রোজেন, এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন দিই। ধরো হচ্ছে একটা মিথাইল মূলক আছে 2 ডিগ্রি অ্যামিন, আর এখানে ধরো 3 ডিগ্রি অ্যামিন দিলাম, 1 2 3, 2টা মিথাইল মূলক। এখন তোমরাই বলো, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, কার ক্ষারকত্বটা বেশি? এই 3টার ভিতরে আগেরটা বুঝলে এটা পারবে তোমরা। বলো তো, এটা 1, এটা 2, এটা 3 হইলে কার ক্ষারকত্বটা বেশি? কার ক্ষারকত্বটা বেশি? সবাই একটু উত্তর দাও। দেখো তো, প্রত্যেকটারই কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে। খেয়াল করো, এরও লোন পেয়ার ইলেকট্রন আছে, এরও লোন পেয়ার ইলেকট্রন আছে, এরও লোন পেয়ার ইলেকট্রন আছে। প্রত্যেকটারই কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে কার ক্ষারকত্বটা বেশি? একটু চিন্তা করো। সো প্রত্যেকেই কি করতেছে বুঝো। এই মিথাইল মূলক এখানে ইলেকট্রন দান করতেছে, এই মিথাইল মূলক ইলেকট্রন দান করতেছে, এখানে একটা মিথাইল মূলক ইলেকট্রন দান করতেছে, এখানে কিন্তু কেউ ইলেকট্রন দান করতেছে না। এবং এরও এই ইলেকট্রন গুলাকে টান দিতেছে বেঞ্জিন বলে, এরও ইলেকট্রন গুলাকে টান দিতেছে, এরও ইলেকট্রন গুলাকে টান দিতেছে। আচ্ছা, এর তো ইলেকট্রন টান দিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাট কোনো কেউ কি ইলেকট্রন দান করতেছে একে? দেখো, ওর থেকে ইলেকট্রন নিছে, বাট কেউ ইলেকট্রন দান করতেছে না। তাহলে ওর ইলেকট্রন মেঘের ঘনত্ব কম। দেখো, ওর থেকে ইলেকট্রন নিচ্ছে, বাট একজন দান করতেছে, তাহলে ওর ইলেকট্রন মেঘের ঘনত্বটা ওর থেকে একটু বেশি, তাই না? আর ওর থেকে নেওয়ার পরেও 2জন 2 দিক থেকে ইলেকট্রন দান করতেছে, তার মানে কি ওর ইলেকট্রন মেঘের ঘনত্বটা সবচেয়ে বেশি। বুঝতে পারছো? তো আমরা কি বলছিলাম? যার ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি থাকবে সেই তো ইলেকট্রন দান করতে পারবে সহজে, এবং সেই কি লুইস ক্ষার। তাহলে কার ইলেকট্রন বেগের ঘনত্বটা সবচেয়ে বেশি? অবশ্যই 3 নাম্বারটার। ঠিক আছে, তাহলে এইটা কি সবচেয়ে বেশি ক্ষারীয়? এটা কি সবচেয়ে বেশি ক্ষারীয়? বোঝা গেছে? তারপরে এইটা, তারপরে এইটা। সো এই অর্ডারটাও কিন্তু আমাদের দিতে পারে। ওকে, তারপরে দেখো, এখন ধরো অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে যদি বলি ভাই, হ্যাঁ, ধরো হচ্ছে CH3 NH2, আরেকটা দিলাম হচ্ছে CH3 NH CH3, আরেকটা দিলাম CH3 N CH3 CH3। ওকে, সো টোটাল 3টা জিনিস দিলাম। এটাকে বলা হয় প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন, এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখন তোমাকে যদি বলা হয় কার ক্ষারকত্ব বেশি, তোমাকে যদি বলা হয় এখানে কার ক্ষারকত্ব বেশি, তুমি কি বলবা? সবাই একটু উত্তর দাও। সবাই বলবে 3 ডিগ্রির ক্ষারকত্ব বেশি, বাট উত্তরটা হয় নাই। ঠিক আছে, দেখো এইখানে কি করতেছে, সবারই তো লোন পেয়ার ইলেকট্রন আছে এবং সবাই ডান করবে। তো এইখানে কি করতেছে, একটা মিথাইল মূলক সে কি করতেছে, ইলেকট্রন দিচ্ছে। এইখানে 2টা মিথাইল মূলক ইলেকট্রন দিচ্ছে, এখানে 3টা মিথাইল মূলক ইলেকট্রন দিচ্ছে। এখন কথা হচ্ছে, তোমাদের হিসাবে বা আমরা যে লজিক জানি সেই লজিক ওয়াইজ এই যে এই 3 ডিগ্রির ক্ষারকত্ব সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ 3 দিক থেকে মিথাইল মূলক আসতেছে। বাট এইখানে একটা যে ঝামেলা হয় সেটা হচ্ছে, এইখানে একটা স্টেরিক বাধা তৈরি হয়। স্টেরিক বাধা বুঝো তো? মানে এই মিথাইল মূলকগুলোরটা আকার বড়, বুঝতে পারছো? মিথাইল মূলকগুলোর কি আকারগুলা বড় বড়।
সো যার ফলে কি হয়, এই যে প্রত্যেকটা মিথাইল মূলক এই যে এই স্টেরিক বাধার কারণে, মানে এরা তো অনেক জায়গা নিয়ে রাখে, তো নাইট্রোজেনটা কি করতে পারে না, তখন সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারে না। ইলেকট্রন ত্যাগ না করলে তো আর ক্ষারকত্ব শো করতে পারবে না। এই কারণে দেখা যায় হচ্ছে এর ক্ষারকত্ব সবচেয়ে কমে যায় স্টেরিক বাধার কারণে, এর ক্ষারকত্ব সবচেয়ে কমে যায়, কত সবচেয়ে কমে যায়, মানে 1 ডিগ্রি থেকেও কমে যায়, সবচেয়ে কমে যায়। কারণটা কি, স্টেরিক বাধা, বুঝতে পারছো? সবচেয়ে কমে যায়, কমে যায়। কারণটা কি, কারণ হচ্ছে স্টেরিক বাধা, স্টেরিক বাধার কারণে, ঠিক আছে, স্টেরিক বাধার কারণে। তাহলে এদের অর্ডারটা কি, এদের অর্ডারটা হচ্ছে 2 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, মানে 3 ডিগ্রিটা দেখা যায় 1 ডিগ্রির থেকেও কমে যায়। কারণ কি, স্টেরিক বাধার কারণে। 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, বুঝা গেছে? 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি। ওকে, সবাই বুঝলে একটু ইয়েস বইলো, সবাই বুঝলে একটু ইয়েস বইলো। স্টেরিক বাধার কারণে কি হয়, এই যে নাইট্রোজেন ইলেকট্রনগুলোকে সহজে বের করতে পারে না, ইলেকট্রনগুলোকে সহজে বের করতে পারে না। কিসের কারণে? স্টেরিক বাধার কারণে। আচ্ছা, এখন আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইখানে বুঝো ব্যাপারটা কি হচ্ছে। ধরো এই অ্যামিনোমূলকের ভিতরে আমি নাইট্রোমূলক দিয়ে দিলাম, ঠিক আছে, কি দিয়ে দিলাম, প্যারা পজিশনে একটা নাইট্রোমূলক, তাহলে ক্ষারকত্ব বাড়বে না কমবে? একটু আইডিয়া করে বলো তো। আমি প্যারা পজিশনে একটা নাইট্রোমূলক দিয়ে দিলাম, তাহলে ক্ষারকত্ব বাড়বে না কমবে? তোমরা একটু বলো। প্যারা পজিশনে আমি একটা নাইট্রোমূলক দিয়ে দিলাম, সবাই একটু বলো। দেখো আমরা জানি, আমরা কি জানি ভাইয়া, এই যে নাইট্রোমূলকটা এটা কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ না, মেটা নির্দেশক। আমরা পড়ছিলাম এরা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এরা কি করে বাবা, বেনজিন বলয়টাকে এরা কি করে, নিষ্ক্রিয় করে। অর্থাৎ এরা কি করে, বেনজিন বলয় থেকে ইলেকট্রনগুলা নিজের দিকে টেনে নেয়। এরা কি করে, বেনজিন বলয় থেকে ইলেকট্রনগুলাকে নিজের দিকে টেনে নেয়। তাহলে এই যে রেজোনেন্স থেকে ইলেকট্রনগুলা কি নাইট্রোমূলক নিজের দিকে টানতেছে, বেনজিন বলয় আবার কি করে, অ্যামিনো থেকে ইলেকট্রনগুলা টানতেছে। এখন দেখো নাইট্রোমূলক যখন টানতেছে তখন অ্যামিনোমূলকও কিন্তু আরো জোরে টানা শুরু করবে। ব্যাপারটা বুঝো এমন, ধরো তুমি তোমার এক বন্ধুরে, আমরা বন্ধু বান্ধবরে ধার দেই না, এই ধার দেই কিনা, আমরা তো বন্ধু বান্ধবরে ধার দেই। ধরো তুমি তোমার এক বন্ধুরে 500 টাকা ধার দিছো, তাও 1 মাস আগে, সে 5 দিনে ফেরত দিবে বলছিল বা 1 সপ্তাহে ফেরত দিবে বলছিল, সে আর ফেরত দেয় নাই। বুঝতে পারছো? এখন যে ঘটনাটা হইছে যে বন্ধুরে দিছো 500 টাকা ধার, ওর দেওয়ার কোনো নাম নাই, এই ফাঁকে তুমি আবার আরেকজনের থেকে ধার করে বসে আসো। ধরো তুমি আমার থেকে ধার করছো 100 টাকা, এখন আমি তোমারে চাপ দিচ্ছি যে কালকের ভিতরেই তোমার টাকাটা দিতে হবে, মানে আমি তোমার থেকে টাকাটা টান দিতেছি। এখন তুমি তুমি যার কাছে পাও, মানে তুমি তো বাধ্য আমারে দিতে, ঠিক আছে, তুমি আমার কাছে 100 টাকা দিয়ে দিবে। এখন তুমি যার কাছে পাও, যে বন্ধুর কাছে 500 টাকা পাও, তুমি কি ওর থেকে টান দিবা না? কারণ তুমি নিজে শর্টেজে পড়লে তখন তো তুমি যার থেকে পাও তার থেকেও টান দিবা। ঠিক সেম ভাবে এই যে বেনজিন বলয় এই রেজোনেন্স থেকে নাইট্রোমূলক নিজের দিকে ইলেকট্রনগুলো টানতেছে, এই যে বেনজিনের যে ইলেকট্রন বলয় এখান থেকে নাইট্রোমূলক নিজের দিকে ইলেকট্রনগুলো টানতেছে। কারণ বেনজিন তো ইলেকট্রন হারায় ফেলতেছে, সে কি করতেছে, অ্যামিনোমূলক থেকেও টান দিতেছে। তাহলে দেখো আলটিমেটলি খেলাটা কোথায় হচ্ছে, অ্যামিনোমূলকে। অ্যামিনোমূলকের ইলেকট্রন ঘনত্ব কি আরো কমে যাবে। তো ইলেকট্রন ঘনত্ব দেখা গেছে এই নর্মাল অ্যামিন যেটা আছে তার থেকেও কমে যাবে। কারণ কি, এখানে প্যারা পজিশনে নাইট্রোমূলক আছে, তাহলে ক্ষারকত্ব কি আরো কমে যাবে না? ঠিক আছে, ক্ষারকত্ব কি আরো কমে যাবে না? তাহলে ধরো এটা দিলাম 4। তো তোমাকে যদি বলে, এটা প্রশ্ন সবার কাছে, এই 4টার ভিতরে অম্লত্বের ক্রম দেখাও, অম্লত্বের ক্রম কি হবে, এই 4টার ভিতরে অম্লত্বের ক্রম কি হবে? ওকে, এই 4টার ভিতরে অম্লত্বের ক্রম কি হবে? অম্লত্বের ক্রম, এতক্ষণ তো আমরা ক্ষারকত্ব নিয়ে পড়ছি তাই না রে বাবা?
সো পরীক্ষায় আসে যদি অম্লত্বর ক্রম কোনটা, পরীক্ষায় কিন্তু অনেক দুষ্টামি করবে তোমার সাথে, তাহলে তুমি কি বলবা? প্রথমত হচ্ছে 4 নাম্বারটার অম্লত্ব বেশি, তারপরে কার অম্লত্ব বেশি? 1-এর, তারপরে কার? 2-এর, তারপরে কার? 3-এর। সো অম্লত্বের ক্রম বললে কিন্তু মাঝে সাথে ধরাও খাইতে পারো, অম্লত্বের ক্রম বললে ধরাও খাইতে পারো। সো অম্লত্বের ক্রমটাও একটু মাথায় রাখো, ঠিক আছে? অম্লত্বের ক্রমটাও মাথায় রাখো। ডান 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 ডান, ওকে। সো ওকে গেলাম, আমরা ক্ষারকত্ব দেখলাম, অম্লত্ব দেখলাম। সো এইগুলার থেকে প্রশ্ন আসবেই, একটা এমসিকিউ বা সিকিউ বা খ নাম্বার কমন পাবে। এখন আসো আমাদের যেটা আসল কাজ, সেটা হচ্ছে অ্যানিলিনের প্রিপারেশনগুলো দেখে নিই। প্রিপারেশন অফ অ্যানিলিন। সো অ্যানিলিন বিভিন্নভাবে প্রিপেয়ার করা যায়। সো অ্যানিলিনের প্রিপারেশনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, আমরা ফার্স্ট অফ অল বেনজিন থেকে, হ্যাঁ, বেনজিন তো সবাই চিনি, বেনজিন থেকে অ্যানিলিন, ওকে ডান। বেনজিন থেকে অ্যানিলিন, আসেন আমরা বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করি। সো দেখো, আমরা নিলাম বেনজিন। সো এই বেনজিনকে আমরা যদি নাইট্রেশন করি, ধরো হচ্ছে মানে স্পেসিফিক নাইট্রেশন করব, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড HNO3 সালফিউরিক অ্যাসিড 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রেশন করলে, ধরো আমি অর্থনাইট্রো বা নাইট্রোবেনজিন পাইলাম। বেনজিনকে নাইট্রেশন করলে আমরা কি পাইলাম? নাইট্রোবেনজিন পাইলাম। কি করলাম? বেনজিনকে সিম্পল নাইট্রেশন করলাম, ওকে। এখন আসো, এই নাইট্রেশন করার পরে এখানে গতদিন তোমাদেরকে একটা বিক্রিয়া পড়াইছিলাম, টিন HCl যদি দেওয়া হয়, নাইট্রোমূলকে যদি আমরা টিন আর HCl দিই, ধরো টিন প্লাস HCl, এটা সবচেয়ে বেশি পপুলার, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, টিন প্লাস HCl। তাহলে কি হবে? নাইট্রোমূলকে যদি টিন প্লাস HCl দিই তাহলে কি হবে? অথবা এখানে দেওয়া যেতে পারে আয়রন প্লাস HCl, এটা কি বিজারক হিসেবে কাজ করে। অথবা তুমি হাইড্রোজেন নিকেল দিতে পারো। বাট সবচেয়ে বেশি পপুলার কোনটা? সবচেয়ে বেশি পরীক্ষায় আসে টিন HCl। এরা সবাই কি বিজারক। তাহলে এই NO2টাকে NH2 তে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে? NO2টাকে NH2। সো আজকে আগের দিনেরটা ভুলে গেছো, কোনো সমস্যা নেই, এখন একদম মাথায় ঢুকায় ফেলো যে এই যে NO2 মূলক যদি থাকে, ভালোভাবে বুঝো, NO2 মূলক যদি থাকে, NO2 কে তুমি কিভাবে NH2 বানাবা? টিন HCl ইউজ করলে NO2টা কিসে কনভার্ট হবে? NH2 তে কনভার্ট হবে। টিন আর HCl যদি ইউজ করো তাহলে তোমার NO2টা কিসে কনভার্ট হবে? NH2 তে কনভার্ট হবে। আই রিপিট, টিন HCl ব্যবহার করলে NO2টা তোমার NH2 তে কনভার্ট হবে, অ্যানিলিন। ডান ডান, ওকে। এটা গেল বেনজিনের, তুমি যদি হচ্ছে বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করতে চাও। আচ্ছা, তোমাদের মনে কি একটা প্রশ্ন জাগে না, ভাই আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই বিজারকটা অনেক দেখছি, অনেক জায়গায় ইউজ করা হয়, তো এইখানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করলে হবে না? তোমাদের মনে কি প্রশ্ন জাগে যে ভাইয়া এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করলে হবে না? ঠিক আছে, সো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যাবে না, ইউজ করা যাবে না বিজারক হিসেবে। কেন? কারণ এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই নাইট্রোমূলকের অক্সিজেনকে নিয়ে নেয়, অক্সিজেনকে নিয়ে ডায়াজো বানায় ফেলে, নাইট্রোমূলকের অক্সিজেন কে সরায় ফেলে, অক্সিজেনকে সরায় ফেলে। তো অক্সিজেনকে সরায় সেটা কি তৈরি করে? অক্সিজেনকে সরায় সে ডায়াজো কম্পাউন্ড তৈরি করে। ডায়াজো মানে কি? এই যে N2টা, ঠিক আছে, N2টাকে বলা হয় হচ্ছে ডাইঅ্যাজো, ঠিক আছে, ডায়াজো কম্পাউন্ড তৈরি করে ফেলে। তো ডায়াজো কম্পাউন্ড তৈরি করে ফেলে। সো এটা মাঝে মাঝে বইটা আসতে পারে এই কারণগুলা। সো তুমি কেন ইউজ করতে পারবে না বুঝছো? তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না? কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে, ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করা যাবে না। কারণ কি? এই যে নাইট্রোমূলকটা আছে, এই নাইট্রোমূলকের অক্সিজেনকে কি করে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সরায় ফেলে।
এবং দেন কি বানায় ফেলে, ডায়াজো বানায় ফেলে। আমাদের তো ডায়াজো বানানো টার্গেট না, আমাদের বানানো টার্গেট কি, অ্যামিনোমূলক বানানো। আমাদের টার্গেট কি বাবা, অ্যামিনোমূলকটা বানাইতে হবে, অর্থাৎ অ্যানিলিন বানাইতে হবে। আমরা অ্যানিলিনের প্রিপারেশন পড়তেছি। সো প্রথম প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। পরেরটা যদি দেখো, পরেরটা হচ্ছে অনেক পপুলার একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা একটা নামধারী বিক্রিয়া এবং এই নামটা অনেক বেশি আসবে, হফম্যান হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই নামটা অনেক বেশি আসবে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো এই বিক্রিয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখো, সো কিভাবে, এটা আগেও দেখাইছিলাম। ধরো হচ্ছে অ্যামাইড আছে CONH2, ঠিক আছে, CONH2। সো এইখানে তুমি যদি দেখো জারক প্লাস ক্ষারক আছে, ধরো হচ্ছে ব্রোমিন হ্যালোজেন গ্রুপ, আর এইখানে ধরো হচ্ছে ক্ষারক পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, ঠিক আছে। তাহলেই বুঝবা এখানে তোমার অ্যানিলিন তৈরি হবে। কি হবে, সিও মূলকটা বাদ যাবে। এই বিক্রিয়াটাই কি হয়, এই যে সিও মূলকটা আছে, সিও মূলকটা বাদ যায়, ঠিক আছে, একটা কার্বন সংখ্যা কমে। সো এখানে কি তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। খুবই পপুলার একটা বিক্রিয়া। এটা কি তৈরি হয়, অ্যানিলিন তৈরি হয়। সো যখনই দেখবা এই যে জারক প্লাস ক্ষারক আছে, মানে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, মুখস্থ করে ফেলো, এটা আসেই পরীক্ষায়, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। সো সেখানে মনে রাখবে এই যে কার্বন মনোক্সাইড, সিও মূলকটা বাদ যায়। ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকলেই সিও মূলকটা কি হয়, বাদ যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ গেল। আরেকটা বিক্রিয়ায় যদি আসি, এই বিক্রিয়াটা তোলা হয়েছে সবার, একদম সিম্পল, জাস্ট মনে রাখবে এই ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। ওকে, সো আমরা আরেকটা বিক্রিয়া দেখতে পারি, পেজ নষ্ট না করে এইখানেই দেখাই দিই। ওকে ওকে, আসো। সো ধরো তুমি ক্লোরোবেনজিন থেকে, এই বিক্রিয়া অনেকবার পড়াইছি। ধরো ক্লোরোবেনজিন, এইখানে যদি অ্যামোনিয়া দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কি হবে, অ্যানিলিন তৈরি হবে, NH2। কারণ কি বলছি, যেখানে অ্যামোনিয়া থাকবে, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl বের হয়ে যাবে। আচ্ছা, এই বিক্রিয়াটা কি আমরা লিখতে পারি, এই বিক্রিয়াটা ডিরেক্ট আমরা লিখতে পারি, এটা ডিরেক্ট লিখতে পারি না, কারণ এইখানে একটা প্রভাবক ইউজ করা লাগবে। অ্যালিফেটিক হইলে কোনো প্রভাবক লাগে না, একটু বুঝছো ভালোভাবে, যে জায়গাগুলোতে ধরা খাবা। অ্যালিফেটিক হইলে কোনো প্রভাবক লাগে না। ধরো হচ্ছে আমি আর, ঠিক আছে, Cl দিলাম, এখানে কি করলাম, অ্যামোনিয়া দিয়ে হিট দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যামোনিয়া দিয়ে হিট দিয়ে দিলাম, তাইলেই কি হয়ে যাবে, অ্যামিনো হয়ে যাবে, RnH2 প্লাস HCl তৈরি হয়ে যাবে। অ্যালিফেটিকে কোনো প্রভাবক লাগে না, এটাই কি লাগে না, কোনো প্রভাবক লাগে না। বাট তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া অ্যারোমেটিকে কেন প্রভাবক লাগবে, ঠিক আছে, এইখানে কোনো প্রভাবক লাগে না। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া অ্যারোমেটিকে কেন প্রভাবক লাগে, কারণ অ্যারোমেটিকের এই যে ক্লোরিনগুলা, এই ক্লোরিনগুলা কি করে, বেনজিন বলয় দ্বারা, ঠিক আছে, বেনজিন বলয়ের যে রিংগুলা আছে বা ইলেকট্রনগুলো আছে, এখানে বেনজিন বলয় টান দেয়, ঠিক আছে, টান দিয়ে রেজোনেন্সে ঘুরায় ফেলে। তো এই ইলেকট্রনগুলো অনেক স্টেবল অবস্থায় থাকে, ছুটতে চায় না। সো ইলেকট্রনগুলো সহজে ছুটতে চায় না। বাট এখানে তো আর এরকম কোনো রেজোনেন্স নেই, এখানে রেজোনেন্স আছে না, সহজে ইলেকট্রনগুলোকে ভাঙা যায়। এখানে কি হয়, ইলেকট্রনগুলো সহজে ভাঙতে চায় না বা ছুটতে চায় না, ক্লোরিনটা সহজে বেরোইতে পারে না। সো এটার জন্য আমাদের প্রভাবকটা ইউজ করা লাগে। তো তুমি যদি প্রভাবক ইউজ না করো, তাহলে তোমার ধরা খাইতে হবে। সো এখানে প্রভাবকটা একটু মাথায় রাখতে হবে। যখন তুমি ক্লোরোবেনজিন দিবা, তো তোমার কপার অক্সাইড CO2O প্রভাবক লাগবে, এবং তোমার কিছুটা হিট লাগবে, 250 ডিগ্রি সেলসিয়াস হিট, আর তোমার 50 থেকে 60 ATM প্রেশার লাগবে। হ্যাঁ, অল্প প্রেশার। তাহলে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, তুমি অ্যালিফেটিকের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যামোনিয়া দিয়ে করে ফেলতে পারবা, বাট অ্যারোমেটিকের ক্ষেত্রে তোমার প্রভাবক লাগবেই। প্রভাবক যদি না ইউজ করো, তাহলে তুমি এটা সহজে ভাঙতে পারবা না। অ্যারোমেটিকে সহজে ভাঙা যায় না, কারণ ইলেকট্রনগুলা কি হয়, রেজোনেন্সে পার্টিসিপেট করে। এই সেম জিনিসটা ফেনলের ক্ষেত্রেও হয়। দেখো সেম রিজনটা ফেনলের ক্ষেত্রে। দেখো আমি যদি ফেনল নেই, ঠিক আছে, ফেনল নেই,
এখানে অ্যামোনিয়া যদি নেই, ধরো হচ্ছে এখানে অ্যামোনিয়ার উপস্থিতিতে ফেনলের বিক্রিয়া করাবো, তো তোমাকে এখানে কি করতে হবে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্রভাবক হিসেবে ইউজ করতে হবে, ZnCl2। ঠিক আছে, এটা লুইস অ্যাসিড প্লাস প্রভাবক হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে, লুইস অ্যাসিড হিসেবে। ঠিক আছে, এটা লুইস অ্যাসিড প্লাস প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে। সো এইখানেও তোমার কিছুটা হিট দেওয়া লাগবে 300°C। দেন তুমি কি পাবা, এখানে অ্যানিলিন পাবা। ঠিক আছে, দেন তুমি কি পাবা, অ্যানিলিন পাবা। সো এইখানে লুইস অ্যাসিড ড্রাই জিঙ্ক ক্লোরাইড কি কাজটা করে, এই ড্রাই জিঙ্ক ক্লোরাইডও কি করে, এইখানে তো ইলেকট্রনগুলো অনেক স্টেবল অবস্থায় থাকে, কারণ এই রেজোনেন্সে পার্টিসিপেট করে। সো জিঙ্ক ক্লোরাইড কি করে, এই হাইড্রোক্সাইড মূলকের সাথে অ্যাটাচ হয়ে হাইড্রোক্সাইডটাকে বের করে নিয়ে আসে। ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড কি করে, হাইড্রোক্সাইড মূলকের সাথে অ্যাটাচ হয়ে হাইড্রোক্সাইডটাকে বের করে নিয়ে আসে, তখন ওই হাইড্রোক্সাইডটা অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি করে। আর এই যে NH2 মূলকটা তখন গিয়ে বসে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? সো এইখানে দুই ক্ষেত্রেই কি লাগবে, তোমার প্রভাবক লাগবে। একদম সহজ জিনিস, দুই ক্ষেত্রেই তোমার প্রভাবক লাগবে। সো এই চারটা প্রিপারেশন যদি মাথায় রাখতে পারো, তোমার কিন্তু অ্যানিলিনের আর কিছু লাগবে না। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, এই বেনজিন থেকে, নাইট্রোবেনজিন থেকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং 2 নাম্বারটা, প্রথম দুইটা সুপার ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে বিভিন্ন যে ইন্টারচেঞ্জে লাগবে। আমরা এই অ্যানিলিন আর ডায়াজোনিয়াম লবণটা আজকে শেষ করে নেক্সট ক্লাসটা আমাদের কিসের উপর থাকবে জানো? নেক্সট ক্লাসটা ভাইয়া দিব হচ্ছে উদ্দীপক সলভ। শুধুমাত্র উদ্দীপকগুলো সলভ করব, মানে উদ্দীপকে কি চাইছে। ওকে, শুধুমাত্র আমরা কি করব, উদ্দীপকগুলো সলভ করব একটা ক্লাস। তাইলে কি হবে, উদ্দীপকগুলো সলভ করলে মানে উদ্দীপকে যেভাবে পেঁচায় ওই কনভার্সনগুলো আমাদের মাথায় এসে পড়বে। সো এই কারণে তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই হচ্ছে যে কাজটা করবে, সবাই হচ্ছে সুন্দরভাবে সবগুলা জিনিস একটু রিডিং দিবে, তাইলেই হবে। হ্যাঁ, এখন আসো। ঠিক আছে, আমরা যদি আসি রিঅ্যাকশন অফ অ্যানিলিন, নাম্বার 1, অ্যানিলিনের রিঅ্যাকশনগুলো দেখব। রিঅ্যাকশন অফ অ্যানিলিন, ওকে ডান। অ্যানিলিনের রিঅ্যাকশনগুলো দেখব। ওকে, আসো। ধরো নাম্বার 1, ক্লোরোফর্মের সাথে আমরা হচ্ছে প্রাইমারি অ্যামিন টেস্ট বা কার্বিল অ্যামিন পরীক্ষা বলা হয়। এটাকে কি বলা হয়, কার্বিল অ্যামিন পরীক্ষা। ওকে ডান, কার্বিল অ্যামিন পরীক্ষা। ইয়েস, সো কার্বিল অ্যামিন পরীক্ষা যদি দেখি, খেয়াল করো কার্বিল অ্যামিন পরীক্ষা। সো আমরা কি করি, এখানে কার্বিল অ্যামিন পরীক্ষায় ধরো আমরা অ্যানিলিন নিলাম। অ্যানিলিন এখানে কি করলাম ভাইয়া, এখানে হচ্ছে ক্লোরোফর্ম দিয়ে দিলাম CHCl3, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। তোমাকে আগে পড়াইছে এই বিক্রিয়াটা, বলো তো কি তৈরি হবে এখানে কি তৈরি হবে বলো তো? ক্লোরোফর্মের সাথে তুমি যদি ক্ষারক দেখো তাহলে কি তৈরি হবে, কার্বিল অ্যামিন পরীক্ষা। যখন ভাইয়া রাইমান টাইমান বিক্রিয়া পড়াইছিলাম তখন এই কার্বিল অ্যামিন পরীক্ষাটা দেখাইছিলাম যে এটা এখানে ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হবে। দেখো এখানে কি তৈরি হবে, ফিনাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, কি তৈরি হবে, এটাকে কি বলা হয়, ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন, ফিনাইল আইসোসায়ানাইড, বা এটার আরেকটা নাম আছে কি, কার্বিল অ্যামিন। এটা কি হয়, অনেক বাজে গন্ধ হয়। ঠিক আছে, বা তীব্র ঝাঁঝালো গন্ধ বা ফাউল স্মেলও বলা হয়। ঠিক আছে, ফাউল স্মেল বা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হয়, তীব্র ঝাঁঝালো মানে দুর্গন্ধ। ঠিক আছে, দুর্গন্ধ হয়, তীব্র ঝাঁঝালো দুর্গন্ধ হয়। সো এটা দিয়ে কি করি আমরা, 1 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। এটা কি 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়াও বলা হয়। এটাকে কি বলা হয় বাবা, এটাকে বলা হয়
প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, প্রাইমারি অ্যামিন এর শনাক্তকরণ বিক্রিয়া। এটা কি আমাদের প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। সো এই জিনিসটা একটু মাথায় রাখলে হবে, এটা কি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, বুঝতে পারছো? এইখানে সাথে পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হয়, বাই প্রোডাক্ট এত লাগে না। ওকে, এটা কি আমাদের প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটার সাথে রিলেভেন্ট কিছু বিক্রিয়া শিখে রাখো। এটা তো দেখলা ফিনাইল আইসোসায়ানাইড, এনসিকে আইসোসায়ানাইড বলা হয়। তোমার যদি দেখো এখানে হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন যদি দিয়ে দেয় তোমাকে পরীক্ষায়, যদি ধরো তোমাকে অ্যালিফেটিক অ্যামিন দিয়ে দিল, ধরো এটা দিয়ে দিল, সেম বিক্রিয়া CH3NH2, ক্লোরোফর্ম CHCl3, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তোমার কি হবে? একদম সিম্পল CH3NC, ঠিক আছে, কার্বিল অ্যামিন তৈরি হবে। কারণ এটাও কি প্রাইমারি অ্যামিন, এটাও কি ভাইয়া, এটাও হচ্ছে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, এটাও 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, আরেকটা বিক্রিয়া পড়াইছিলাম তোমাদেরকে, রাইমান টাইমান বিক্রিয়া, মনে আছে কিনা দেখো, মনে থাকলে সবাই একটু কমেন্ট করবে। ধরো হচ্ছে ফেনল, ফেনলে যদি হচ্ছে ক্লোরোফর্ম প্লাস ক্ষারক দিই, ধরো CHCl3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরোফর্ম প্লাস ক্ষার দিলাম, তাহলে কি হবে দেখো তো? আমরা পড়ছিলাম না অর্থো হাইড্রোক্সিবেনজালডিহাইড বা সেলিসালডিহাইড তৈরি হবে। কি হবে? সেলিসালডিহাইড তৈরি হবে। এটাকে কি বলা হয়? সেলিসালডিহাইড। বুঝে গেছে? এটাকে কি বলে বাবা? সেলিসালডিহাইড। ওকে, ডান। সো একটা জিনিস পড়াইছিলাম, এই যে এইখানে ইলেকট্রোফাইল হিসেবে কি তৈরি হয় সবাই একটু বলো তো। এই জায়গাটায় ইলেকট্রোফাইল কোনটা? অনেক প্রশ্ন করছিলাম, বলছিলাম দেখি লাস্ট ক্লাসে এখানে ইলেকট্রোফাইল কোনটা কাজ করে? ইলেকট্রোফাইল হিসেবে কোনটা কাজ করে বলো তো? এখানে ইলেকট্রোফাইল কোনটা বলো? CCl2, ডাইক্লোরোকার্বিন, মাথায় রাখতে হবে, হ্যাঁ, CCl2, ডাইক্লোরো, CHLORO, ডাইক্লোরোকার্বিন। ওকে, ডাইক্লোরোকার্বিন। সো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় থাকতে হবে। ধরো কার্বিল অ্যামিন পরীক্ষা, অ্যানিলিনের সাথে তুমি ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দেখলেই কার্বিল অ্যামিন, ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন। তুমি হচ্ছে অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড, কার্বিল অ্যামিন। তুমি এটা তো প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে, অ্যালিফেটিক অ্যামিন। ফেনলের সাথে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে অলওয়েজ মাথায় রাখবা যে এটা স্যালিসালডিহাইড। সো এই জিনিসগুলো কি আমাদের কনফিউজিং, এই জিনিসগুলো কি বাবা? এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য কনফিউজিং। সো কনফিউজড আর হবা, আর কনফিউশন থাকবে, ইয়েস অর নো বইলো সবাই। কনফিউশন কি আর থাকবে? কনফিউশনের কিছু নাই। ওকে, আর কনফিউশন থাকার কিছু নাই। এখন আসো আমরা হচ্ছে 2 নম্বর বিক্রিয়াটা দেখি, ঠিক আছে? আমরা 2 নম্বর বিক্রিয়াটা দেখি। অ্যানিলিনের সাথে ব্রোমিন দ্রবণের বিক্রিয়া, অ্যানিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া। ব্রোমিন পানির বিক্রিয়া। সো ফেনলের সাথে ব্রোমিন পানির বিক্রিয়াটা মনে আছে? যেমন 2,4,6 ড্রাই ব্রোমোফেনল, 2,4,6 ট্রাই ব্রোমোফেনল তৈরি হয়েছিল। এইখানে অ্যানিলিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া একই জিনিস। অর্থপ্যারা নির্দেশক যেহেতু অ্যানিলিন, 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। কি হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। তো এটা কি 2,4,6 ট্রাইব্রোমো? এটা কিছুই তো হইল না। কি লিখলাম এটা? হ্যাঁ, দেখো 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হবে। হ্যাঁ, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন তৈরি হবে। সো অ্যানিলিনের সাথে যদি ব্রোমিন পানির বিক্রিয়া হয় তাহলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, এবং এটারও সাদা পদক্ষেপ পড়বে। এটারও কি পড়বে? সাদা পদক্ষেপ পড়বে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ফেনলের সাথেও, দেখো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ফেনলের সাথেও আমরা ফেনলের শনাক্তকরণ পড়ছিলাম, এটা মনে আছে কি?
ফেনলের কি পড়ছিলাম বাবা, শনাক্তকরণ পড়ছিলাম। ফেনলের সাথে ব্রোমিন পানি বিক্রিয়া করলে আমরা পড়ছিলাম 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে। কি পড়ছিলাম? ফেনলের শনাক্তকরণ পড়ছিলাম, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা কিসের শনাক্তকরণ বাবা? এটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ পড়ছিলাম। এইখানেও সাদা পদক্ষেপ পড়বে। তাইলে ভাই আমি অ্যানিলিন আর হচ্ছে এই ফেনল কিভাবে আলাদা করব? ঠিক আছে, মনে প্রশ্ন জাগে কিনা? ঠিক আছে, আচ্ছা ওইটা নাইট্রোমূলকের ক্ষেত্রে সাইফুল ইসলাম ওইটা বুঝাচ্ছি, এটা কেন হবে ওই নাইট্রেশনে আসি। মেজর প্রোডাক্ট মেটা না, কখনোই না। ঠিক আছে, ওইটা বুঝাচ্ছি, একটা মিসকনসেপশন সবার ভিতরে আছে, ওইটা ক্লিয়ার করে দিব, টেনশন করো না। তাহলে দেখো আমরা যে জিনিসটা দেখতেছি যে অ্যানিলিন ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের হচ্ছে সাদা পদক্ষেপ দেয়। ফেনল ও ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের, ঠিক আছে, সাদা পদক্ষেপ দেয়। তাহলে কিভাবে আলাদা করব? আচ্ছা, এটা হচ্ছে অ্যানিলিনটা হচ্ছে তৈলাক্ত হয়, তেলের মতো তৈলাক্ত তরল, হ্যাঁ তৈলাক্ত। আর এটা কি হয়, স্বাভাবিক অবস্থায় ফেনলটা জমাট বেঁধে যায়। কি হয়? জমাট বেঁধে যায়। ঠিক আছে, এটাও তরল ফেনল। আমরা তো জানি ফেনল কি কার্বলিক অ্যাসিড, সাপতারাতে ব্যবহার করা হয়, পড়াইছিলাম। কারণ কি, এটা হচ্ছে এই কার্বলিক অ্যাসিড যখন সাপের চোখের সংস্পর্শে আসে তখন সাপের চোখটা কি হয়, জ্বালা পোড়া করে। সাপের চোখটা কি হয়, জ্বালা পোড়া করে, অর্থাৎ প্রদাহ হয়। তো তখন কি হয়, সাপ পালায় যায়। যেমন হচ্ছে আমরা মানুষের চোখ জ্বালা পোড়া করে কি, ওই যে আমরা পড়ছিলাম ক্লোরোপিক্রিন, টিয়ার সেল, তাই না, CCl3NO2, ওইটার গ্যাস যখন মানুষের চোখে লাগে তখন জ্বালা পোড়া হয়। তো ফেনল কি হয়, কার্বলিক অ্যাসিড। তো এই কার্বলিক অ্যাসিডটা তুমি যদি দেখো ঘরে যদি কিনা নিয়ে এসে রাইখা দাও, তাহলে দেখবা হচ্ছে জমাট বেঁধে গেছে ওইটা, বুঝতে পারছো? তো তখন ওইটা আমরা কি করি, ওয়াটার বাতে রেখে, মানে গরম পানির উপরে ওই জারটাকে রেখে ওইটা হচ্ছে মনে করো ওই গলায় ফেলি। কারণ ফেনল 30 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়, বুঝতে পারছো? সো এখন এটা একটু মাথায় রাখবা, ওকে, তাইলেই হবে। ওকে, 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন আর 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। ওকে, এখন আসো আসল পড়া, ফেনলের নাইট্রেশন, যেটা নিয়ে সবার কনফিউশন। দেখো অ্যানিলিনের নাইট্রেশন, অ্যানিলিনের কি নাইট্রেশন। সো আমরা যদি দেখি অ্যানিলিনের নাইট্রেশনটা, খেয়াল করো, এই হচ্ছে আমাদের অ্যানিলিন, ভালোভাবে দেখো অ্যানিলিন। এটাকে যদি আমরা নাইট্রেশন করি, ধরো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড HNO3, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, 3 ধরনের প্রোডাক্টই পাবো। অর্থাৎ অর্থোনাইট্রোঅ্যানিলিনও পাবো, তারপর আমরা হচ্ছে প্যারানাইট্রোঅ্যানিলিনও পাবো, আবার আমরা মেটানাইট্রোঅ্যানিলিনও পাবো। বাট আমাদের বইগুলোতে দেওয়া শুধু মেটানাইট্রোঅ্যানিলিন। আমি একটু পার্সেন্টেজটাও দেখাই দিচ্ছি, কোনটা কত পার্সেন্ট পাবো। দেখো আমাদের প্যারানাইট্রোঅ্যানিলিনটা 51%, অর্থোনাইট্রোঅ্যানিলিনটা 47%, সরি মেটানাইট্রোঅ্যানিলিনটা আর অর্থ একদম কম 2%-এর মতো, মাইল্ড, মানে থাকলেও যা না থাকলেও তা। তো এখন তোমার কাছে কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, অর্থ তো স্বাভাবিক অবস্থায় তৈরি হয়, প্যারাও স্বাভাবিক অবস্থায় তৈরি হয়, অর্থনাইট্রো প্যারানাইট্রো এটা স্বাভাবিক, বাট এইখানে আবার মেটানাইট্রোটা কেন পাচ্ছি ভাই? মনে প্রশ্ন জাগে না, ওয়াই আমরা কেন মেটানাইট্রোটা পাচ্ছি? প্রশ্ন জাগে কিনা বলো ভাইয়া। আমার তো একটা কনফিউশন জাগছে যে আমরা জানি অর্থও পাওয়া যায়, প্যারাও পাওয়া যায়, মেটা কেন পাইতেছি ভাই? প্রশ্ন জাগার কথা না, ওয়াই মেটা তো পাওয়ার কথা না, কারণ অ্যানিলিন তো আমরা জানি অর্থ প্যারা নির্দেশক, তাহলে এক্সট্রা ভাবে মেটা কেন? তো
তো প্রথমত হচ্ছে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, কখনো যদি এমসিকিউ তে প্রশ্ন আসে অ্যানিলিন কি তৈরি করে, উত্তর কি দিবা? মেটানাইট্রোঅ্যানিলিন। আই রিপিট, কখনো যদি এমসিকিউ তে প্রশ্ন আসে যে অ্যানিলিন কি তৈরি করে, উত্তর কি দিবা? মেটানাইট্রোঅ্যানিলিন। আচ্ছা, কখনো যদি হচ্ছে রিটেনে আসে, ধরো বুয়েটে রিটেন আসলো অ্যানিলিনের নাইট্রেশন দেখাও, তখন কি ভাইয়া যেভাবে দেখাইছি এইভাবেই দেখাইতে হবে, অর্থাৎ তিনটেই দেখাইতে হবে। ভাইয়া যেভাবে দেখাইছি এইভাবেই দেখাইতে হবে, অর্থাৎ তোমাকে তিনটাই দেখাইতে হবে। কয়টা দেখাইতে হবে বাবা? তিনটাই দেখাইতে হবে। এখন আসো, হোয়াই মেটানাইট্রোঅ্যানিলিন। আচ্ছা, এই বিক্রিয়াটা কি হয়? অ্যাসিডিক মিডিয়ামে হয়, যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করতেছি, তাই না? অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটা হয়। অ্যাসিডিক মিডিয়াম মানে কি? সালফিউরিক অ্যাসিড অবশ্যই অনেক H+ আছে, তাই না? অ্যাসিডিক মিডিয়ামে H+ আছে কি নাই সবাই একটু কমেন্ট করবে। অ্যাসিডিক মিডিয়ামে H+ আছে কি নাই? অবশ্যই আছে। তো এই H+টা কি হয়, এই যে অ্যামিনোমূলক, এটার তো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে গ্র্যাব করে সে কি করে? অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে ফেলে, NH3+। প্লাস কেন দিলাম? কারণ নাইট্রোজেন তো লোন পেয়ার ইলেকট্রন H+ কে দিয়ে দিচ্ছে, তাহলে সে কি করে? H+ গ্রহণ করে অ্যানিলিনিয়াম আয়ন গঠন করে। এই আয়নটার নাম কি? অ্যানিলিনিয়াম আয়ন। আয়ন। এখন যখন এই আয়ন তৈরি হয়ে গেছে, দেখো ঝামেলাটা কই পাচ্ছে, যখন এই আয়ন তৈরি হয়ে গেছে তখন হচ্ছে বেনজিন বলয় থেকে নাইট্রোজেন কি করে? অ্যানিলিনিয়াম আয়নটা কি করে? মেটা নির্দেশক, মানে বেনজিন বলয় থেকে সে ইলেকট্রনটাকে উইথড্র করে, ঠিক আছে? অ্যানিলিনিয়াম আয়ন কি করে? বেনজিন বলয় থেকে ইলেকট্রনটাকে উইথড্র করে, মানে নিজের দিকে সরায় নেয়। মানে অ্যানিলিনিয়াম আয়ন বেনজিন বলয় থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টানতে থাকে। তাহলে অ্যানিলিনিয়াম আয়নটা কি হিসেবে কাজ করে? অ্যানিলিনিয়াম আয়ন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। অ্যানিলিনিয়াম আয়নটা কি হিসেবে কাজ করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। ইলেকট্রন, এই অ্যানিলিনিয়াম আয়ন, এই অ্যানিলিনিয়াম আয়ন এটা কি হিসেবে কাজ করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। তো যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো এটা কি হিসেবে কাজ করে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে এটা হচ্ছে মেটা নির্দেশক হয়, মেটা ডিরেক্টিং হয় বা মেটা নির্দেশক। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো কি হিসেবে কাজ করে? মেটা ডিরেক্টিং গ্রুপ বা মেটা নির্দেশক হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে মেটা তৈরি করার হচ্ছে মেইন জিনিস, বুঝতে পারছো? সো মেটা নাইট্রোঅ্যানিলিন, তার মানে কি অর্থনাইট্রো তৈরি হবে, প্যারানাইট্রো তৈরি হবে, বাট অর্থনাইট্রোর পরিমাণটা কি? অনেক কম। এখন তোমার মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে একটা, ভাই ধরেন আমি মেটা তৈরি করব না, আমার দরকার হচ্ছে শুধু হয় অর্থ না হলে প্যারা। ধরেন ভাই আমার শুধু, যেহেতু প্যারাটা বেশি হয়, আমি শুধু প্যারানাইট্রোঅ্যানিলিন নিয়ে কাজ করব, আমি মেটা নিব না, তখন কিভাবে তৈরি করব? প্রশ্ন জাগে। ধরো তোমার ইচ্ছা যে ভাই আমি হচ্ছে মেটানাইট্রোঅ্যানিলিন তৈরি করব না, মেটানাইট্রোঅ্যানিলিন নিয়ে কাজ করব না, আমার টার্গেট শুধু ভাই এই প্যারানাইট্রোঅ্যানিলিন নিয়ে কাজ করা, তা আমি কি করব? সো আসো কিভাবে প্যারানাইট্রোঅ্যানিলিন নিয়ে কাজ করা যায়। সো আমরা কি করব, এই যে অ্যানিলিন যেটা আছে, দেখো এটা তো আমাদের অ্যানিলিন, তাই না? এই অ্যানিলিন, এইখানে আমি কি করব, এই এসিটাইল ক্লোরাইড CH3COCl, ঠিক আছে, বা ইথানোইল ক্লোরাইড, চিনো তো? সো এটা নিব। এই এসিটাইল ক্লোরাইড নিলে এটা কি করে বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাসিটানিলাইট তৈরি করে, NHCOCH3। এটা কি করে? অ্যাসিটানিলাইট তৈরি করে, অর্থাৎ NHCOCH3। বুঝতেই পারতেছো কি হইছে? দেখো যে ঘটনাটা ঘটছে, এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে একটা ক্লোরিন HCl আকারে পালায় গেছে, HCl আকারে বের হয়ে গেছে। এইখান থেকে একটা হাইড্রোজেন আর এইখান থেকে একটা ক্লোরিন HCl আকারে বের হয়ে গেছে, তারপর NHCOCH3 তৈরি হয়েছে। এটাকে ধরো আমি এখন নাইট্রেশন করলাম। দেখো আমার যেটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হইতো, আমি কিন্তু আর অ্যানিলিনরে রাখলামই না, NH2 মূলকরে রাখলামই না, চেঞ্জ করে ফেললাম। এখন কি আর মেটা তৈরি হওয়ার কোনো চান্স আছে?
এটারে যদি আমি নাইট্রেশন করি, কারণ এটা তো আর হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করতে পারবে না, কারণ এটা দেখো এই বেনজিন বলয়, ঠিক আছে, এই নাইট্রোজেন এক পাশে হাইড্রোজেন আরেকটাই কি COCH3, সে কি চাইলেও তৈরি করতে পারবে না, চাইলেও তৈরি করতে পারবে না, কারণ অ্যানিলিন মূলক শেষ। তো এখন কি আর তৈরি করতে পারবে? তৈরি করতে কিন্তু পারবে না। বুঝতে পারছো? আমি NH2টারই চেঞ্জ করে দিচ্ছি। এটা যদি এখন নাইট্রেশন করি, HNO3 নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে, তো তখন কি হবে তোমার হচ্ছে আমাদের প্যারানাইট্রোঅ্যানিলিন তৈরি হবে। বুঝতে পারছো? প্যারানাইট্রোঅ্যাসিটানিলাইট তৈরি হবে। অর্থ তো একেবারে কমই হয়, সো অর্থটা আর লিখলাম না, প্যারানাইট্রোঅ্যাসিটানিলাইট তৈরি হবে। এখন আমার তো দরকার প্যারানাইট্রোঅ্যানিলিন তৈরি করা, আমার কি দরকার? আমার কি প্যারানাইট্রোঅ্যাসিটানিলাইট লাগবে? বলো, এটারে কি বলে? এই সংকেতটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, এসিটানিলাইট। এটা কি বলে? অ্যাসিটানিলাইট। সো এটা একটু লাগবে কিন্তু, হ্যাঁ, পরীক্ষায় আসে কিন্তু অ্যাসিটানিলাইটটা। সো এই যে প্যারানাইট্রোঅ্যাসিটানিলাইট, আমার তো এটা দরকার নেই, আমার দরকার কি প্যারানাইট্রোঅ্যানিলিন। কি দরকার বাবা? প্যারানাইট্রোঅ্যানিলিন। তো এটারে কি করব? দেখো এইটারে বাবা কি করি দেখো ভাইয়া, এটারে আমি হাইড্রোলাইসিস করব, H+ পানি দিয়ে হাইড্রোলাইসিস করব। সো তোমার কি হবে? হাইড্রোলাইসিস করলে এটা অ্যাসিড আকারে বের হয়ে যাবে, CH3CH, আর ওইখানে NH2 যুক্ত হয়ে যাবে। সো আমার কি তৈরি হবে দেখো, এই প্যারানাইট্রোঅ্যানিলিন হয়ে যাবে, প্যারানাইট্রোঅ্যানিলিন, আর CH3CH আকারে বের হয়ে যাবে। বুঝে গেছে? অ্যাসিডিক অ্যাসিড আকারে বের হয়ে যাবে। তাহলে আমরা অ্যানিলিনকে যদি CH3COCl, আমাদের কি হবে? অ্যাসিটানিলাইট, আর এটারে নাইট্রেশন করলে প্যারানাইট্রোঅ্যাসিটানিলাইট, এটারে যদি হাইড্রোলাইসিস করি প্যারানাইট্রোঅ্যানিলিন তৈরি হবে। সো শুধুমাত্র প্যারানাইট্রোঅ্যানিলিন যদি তৈরি করতে চাও, তাহলে জাস্ট অ্যাসিটানিলাইটটা বানাবে, একটা স্টেপ মনে রাখলেই হবে, অ্যাসিটানিলাইট আর এখানে হাইড্রোলাইসিস, আর কিছুই না, অ্যাসিটানিলাইট আর হাইড্রোলাইসিস। ওকে, এটুকু মনে রাখলেই হবে, এটুকু মনে রাখলেই হবে, বাট এটা এত ইম্পর্টেন্ট না। তা এখন আসো, ধরো 5 নাম্বার, আমরা অ্যানিলিন টু ডায়াজোনিয়াম সল্ট, জোনিয়াম সল্ট অ্যান্ড ফেনল, দুইটা কেন একসাথে দেখাচ্ছি দেখো, জাস্ট একটা টেম্পারেচারের পার্থক্য। জাস্ট কিসের পার্থক্য? একটা টেম্পারেচারের পার্থক্য। ধরো আমি অ্যানিলিন নিলাম, মনোযোগ, এখন কিন্তু মনোযোগটা মাস্ট, এখন মনোযোগটা 100% লাগবে, এখন মনোযোগটা কি লাগবে? 100% লাগবে। বুঝতে পারছো? মনোযোগটা এখন লাগবেই, মনোযোগটা মাস্ট। ওকে, আসেন, সাইকেল টু আগামী সপ্তাহে স্টার্ট করব। দেখো দেখি 25 তারিখ বা 26 তারিখ থেকে স্টার্ট করে দিব। অ্যানিলিন, হ্যাঁ, খেয়াল করো অ্যানিলিনের কি হবে বুঝো। অ্যানিলিন, এইখানে আমি যদি নাইট্রাস অ্যাসিড দিই, খেয়াল করো, HNO2 নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, গতদিন পড়াইছিলাম নাইট্রাস অ্যাসিডকে আমরা ল্যাবে তৈরি করতে পারি? ইয়েস অর নো বইলো তোমরা। নাইট্রাস অ্যাসিডকে আমরা ল্যাবে তৈরি করতে পারি? ওকে, এই কে আসো, একটু পানি দিও তো। কেউ নাই? 1 মিনিট। এই ডাকতেছি, খোঁজ নাই কোনো। ল্যাবে কিন্তু ডিরেক্ট তৈরি করা যাবে না। তো ল্যাবে তৈরি করার জন্য আমাদের কি লাগবে? NaNO2 আর HCl, সাথে তুমি সালফিউরিক অ্যাসিডও দিতে পারো HCl না দিয়ে।
সো এই কারণে এটা লিখলাম, এটা লিখতে হবে, কারণ নাইট্রাস অ্যাসিড তুমি ল্যাবে ডিরেক্ট তৈরি করতে পারবে না। তো এইটায় তুমি যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হিট দাও, মানে অলমোস্ট আইসের ভিতরে, একটা আইস বাতের ভিতরে যদি বিক্রিয়াটা করাও, তাহলে তোমার কি তৈরি হবে? ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে। কি তৈরি হবে? ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে। কি তৈরি হবে ভাই? ডায়াজোনিয়াম সল্ট প্লাস পানি তৈরি হবে। কি তৈরি হবে? ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে। এখন ধরো এই অ্যানিলিনকে তুমি নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করাইলা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে টেম্পারেচারটা একটু বাড়ায় দিলা। টেম্পারেচারটা যদি একটু বাড়ায় দাও, তোমার কি তৈরি হবে? এখানে ফেনল তৈরি হবে। জাস্ট দেখো, একটা টেম্পারেচারের খেলা। ফেনল প্লাস নাইট্রোজেন প্লাস পানি তৈরি হবে। বা তুমি যদি এই ডায়াজোনিয়াম সল্টটাকে হিট দাও, বুঝো, এটাকে যদি হিট দাও, তাও তোমার ফেনল তৈরি হয়ে যাবে। সো বুঝতেই পারতেছো ডায়াজোনিয়াম সল্ট, এই যে এই বস, এটা কত নাজুক একটা জিনিস। বুঝতেই পারতেছো ডায়াজোনিয়াম সল্ট যেটা ইউজ করতেছি, এটা কতটা নাজুক একটা জিনিস। অর্থাৎ অ্যানিলিনে তুমি যদি নাইট্রাস অ্যাসিড দাও, তোমার এই যে টেম্পারেচার, এই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা না লেখলে টিচাররা কেইটাই দেয়। এই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি না দাও, তাহলে তোমার কেটেই দিবে। বুঝতে পারছো? সো তোমার এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর এই বিক্রিয়াটা শুধুমাত্র অ্যানিলিনই দেয়, অ্যালিফেটিক অ্যামিনও দেয় না। দেখো, ইম্পর্টেন্ট নোট, ধরো তোমাকে যদি এটা দেয় প্রাইমারি অ্যামিন, ভালোভাবে বুঝো, CH3NH2, তোমাকে যদি হচ্ছে এখানে নাইট্রাস অ্যাসিড দেয় HNO2, যে হিটই দেখ না কেন, নাইট্রাস অ্যাসিড দিয়ে যে হিটই দেখ না কেন, তোমার এইখানে কি তৈরি হবে? CH3OH, অ্যালকোহল তৈরি হবে। তোমার এইখানে কখনোই CH3N2Cl, ডায়াজোনিয়াম সল্ট হওয়ার কোনো সুযোগ নাই। বুঝা গেছে? যে টেম্পারেচারে দেখ না কেন, সো অলওয়েজ কি হবে? তোমার অ্যালকোহল তৈরি হবে। বুঝতে পারছো? এখন এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? শুধুমাত্র অ্যামিনের ক্ষেত্রে এই টেম্পারেচারটা মেনটেন হইলে 0 থেকে 5, এছাড়া কখনো যদি রুম টেম্পারেচার থাকে 40 ডিগ্রি বা রুম টেম্পারেচার থাকে, তাহলে কি হয়ে যাবে? অ্যালকোহল গ্রুপ যুক্ত হবে অ্যামিনোজ গ্রুপের জায়গায়। সবার মাথায় ঢুকছে পার্থক্যটা? জাস্ট টেম্পারেচারের পার্থক্য। আর এই যে এই জিনিসটা এত বেশি পরীক্ষায় আসবে, এত বেশি পরিমাণে পরীক্ষায় আসবে, আই রিপিট, অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসবে, অনেকবার আসবে, অনেকবার। একবার বুয়েটে একটা প্রশ্ন আসছিল, ধরো এরকম, ধরো CH3CONH2, এখানে নাইট্রাস অ্যাসিড দিয়ে হিট দিয়ে দিচ্ছে, HNO2 হিট দিয়ে দিচ্ছে, কি তৈরি হবে বলো তো? হিট দিয়ে দিচ্ছে, কি তৈরি হবে বলো? কি তৈরি হবে? দেখো, একদম সিম্পল। তুমি কি শিখছো? এই যে NH2 জায়গায় তুমি কি শিখছো দেখো তো? তুমি শিখছো না এই NH2 জায়গায়, এই NH2 জায়গায় তুমি কি শিখছো? দেখো, এই NH2 জায়গায় কি তৈরি হবে বলো তো? বলো তো, এই NH2 জায়গায় কি তৈরি হবে? OH বসবে না? তাহলে দেখো, CH3COOH, বা এটা এরকম CH3COOH লিখতে পারো। বুঝে গেছে? প্লাস নাইট্রোজেন প্লাস পানি দিয়ে দিতে পারো। বুঝতে পারছো? একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। ওকে, এই প্রশ্নটা সবার কমেন্ট প্রশ্ন। পরের চ্যাপ্টার কবে স্টার্ট করবেন? পরের চ্যাপ্টার আগামী সপ্তাহে শুরু করব। বুঝতে পারছো? আর এই সাইকেলে পরের চ্যাপ্টারটা শুরু করে দিব, টেনশন করো না। ডান 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 ডান। ওকে, আসো। ক্লিয়ার? ঝামেলা আছে কারো? কোনো ঝামেলা নাই। সো আবারও বলতেছি, টেম্পারেচারটার দিকে তাকাও। টেম্পারেচার 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে কি? এখানে কি তৈরি হবে? ডায়াজোনিয়াম সল্ট। অন্য টেম্পারেচার থাকলেই,
অন্য টেম্পারেচার থাকলেই এইখানে কি হবে, ফেনল তৈরি হবে, এখানে কি হবে, ফেনল তৈরি হবে। সো কেউ কনফিউজড হয়েও না, কেউ কনফিউজড হয়েও না। আচ্ছা, এখন আসো, অ্যানিলিনের মোটামুটি সবগুলা বিক্রিয়া আমাদের শেষ। অ্যানিলিনের সবগুলা বিক্রিয়া শেষ। এই যে ডায়াজোনিয়াম লবণ তৈরি করলাম না, এই যে বস ডায়াজোনিয়াম লবণ, এই ডায়াজোনিয়াম লবণ নিয়েই খেলা হবে। কি তৈরি করলাম, এই যে বস ডায়াজোনিয়াম সল্ট, এই ডায়াজোনিয়াম সল্ট নিয়ে আমাদের খেলা হবে। দেখো নিয়াম সল্টের রিয়াকশন গুলা দেখবো, ঠিক আছে, ডায়াজোনিয়াম সল্টের রিয়াকশন গুলাই দেখবো। আসো, ফার্স্ট অফ অল নাম্বার 1 শুধু রিয়াকশন গুলা দেখবো। ডায়াজোনিয়াম সল্ট বুঝো, N2Cl। আমি কি বললাম একটু আগে, যদি এটা একটু হিট দাও, ধরো পানির সাথে 40°C তাপমাত্রায় হিট দাও, কি তৈরি হবে বলো তো? সুপার ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। কি তৈরি হবে একটু আগেই পড়াইছি, ডায়াজোনিয়াম সল্টে হিট দিলে এটা ভেঙে ফেনল তৈরি হয়ে যায়। কি তৈরি হবে? একদম সিম্পলি ফেনল তৈরি হবে, ঠিক আছে, একদম সিম্পল ভাবে ফেনল তৈরি হবে। 2 নাম্বার রিয়াকশনে আসো, ঠিক আছে। ধরো তোমাকে যদি এখন বলে কেউ ফেনল থেকে ডায়াজোনিয়াম সল্ট বানাও, তোমাকে যদি এখন বলে ফেনল টু ডায়াজোনিয়াম সল্ট, কিভাবে করবা বলো? ফেনল থেকে যদি কেউ ডায়াজোনিয়াম সল্ট বানাইতে বলে তাহলে কিভাবে করবা বলো তো? দেখো তুমি ফেনল নাও, ফেনলে যদি জিঙ্ক ডাস্ট দাও, জিঙ্কের গুঁড়া দাও, জিঙ্ক ডাস্ট হিট, কি তৈরি হবে সবাই একটু বলো? ফেনলে যদি জিঙ্ক ডাস্ট দাও, জিঙ্কের গুঁড়া দাও, কি তৈরি হবে? বেনজিন তৈরি হবে না রে বাবা, বেনজিন। ওকে, বেনজিনে তুমি যদি হচ্ছে এখন নাইট্রেশন করো, HNO3 সালফিউরিক অ্যাসিড নাইট্রেশন করো, তোমার কি তৈরি হবে? নাইট্রোবেনজিন তৈরি হবে। নাইট্রোবেনজিনে তুমি যদি এখন টিন আর HCl দাও, ধরো টিন HCl দিলা, তাইলে তোমার এই NO2টা NH2 তে কনভার্ট হবে না, কিসে কনভার্ট হবে? অ্যানিলিন। অ্যানিলিনে তুমি যদি নাইট্রাস অ্যাসিড দাও, অর্থাৎ সোডিয়াম নাইট্রাস NaNO2 HCl, আর 0 থেকে 5°C, এই টেম্পারেচারটা ম্যান্ডেটরি। এই টেম্পারেচার না মেনটেন করলে তোমার সব শেষ। তোমার কি হবে? ডায়াজোনিয়াম সল্ট। বুঝে গেছে? ডায়াজোনিয়াম সল্ট থেকে ফেনলে আসো সহজ, ফেনল থেকে, ঠিক আছে, ফেনল থেকে ডায়াজোনিয়াম সল্টে যাওয়া কঠিন। আবার দেখো বেনজিন থেকে ফেনল, ফেনল থেকে বেনজিন আমরা পড়ছিলাম না, ঠিক আছে। আবার তুমি আরেকটা ভাবেও যাইতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে ফেনল থেকে তুমি যদি হচ্ছে একটু আগে পড়াইছি একটা বিক্রিয়া, কি পড়াইছি? ধরো ড্রাই জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, দিয়ে যদি হিট দাও, ঠিক আছে, 300°C তাপমাত্রায় যদি হিট দাও, তাহলে তোমার কি এক লাফে অ্যানিলিনে যেতে পারবা। বুঝতে পারছো? ঠিক আছে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড যদি দাও, ঠিক আছে, তাহলে তুমি এক লাফে হচ্ছে তুমি কই যেতে পারবা? অ্যানিলিনে যেতে পারবা। সো এটা অনেক সময় মনে থাকে না আমাদের, হ্যাঁ, এটা মনে থাকে না, বাট এটা অনেক কাজে দেয় আমাদের, বিভিন্ন জায়গায় যাইতে, বিভিন্ন উইংয়ে যাইতে, শাখা প্রশাখায় যাইতে অনেক কাজে দেয়। বুঝতে পারছো? তাহলে ডায়াজোনিয়াম সল্টে পানি দিয়ে হিট দিলেই তুমি কি পাবা? মনে করো ফেনল পাবা। আচ্ছা, আরেকটা হচ্ছে তুমি হচ্ছে, এটা তো গেল ফেনল থেকে ডায়াজোনিয়াম সল্ট। এখন তোমাকে যদি বলা হয় ডায়াজোনিয়াম সল্ট থেকে তুমি আর কি কি ওয়েতে ফেনলে যেতে পারো, এই ওয়েটা ছাড়া আর কোন ওয়েতে ফেনলে যেতে পারো, সেটাও তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। ডায়াজোনিয়াম সল্ট থেকে তুমি যদি বেনজিনে যেতে চাও, ঠিক আছে, ধরো হচ্ছে আমরা যদি সুন্দরভাবে দেখাই, ধরো ডায়াজোনিয়াম সল্ট, এই বিক্রিয়াগুলো আসে পরীক্ষায়, হ্যাঁ, এগুলো দিয়ে অনেক পেঁচায় ডায়াজোনিয়াম সল্ট। আর এগুলো শেষের দিকে তো কঠিন প্রশ্ন করে না, বাট স্টুডেন্টরা এই শেষের জিনিসগুলো পড়ে না।
ডায়াজোনিয়াম সল্টে তুমি যদি H3PO2 দাও, হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2 পানি দিয়ে হিট দিলেই, রুম টেম্পারেচারে হিট দিলেই হবে, তুমি কি পাবা? বেনজিন, বুঝছো? বেনজিন পাবা, ফসফরিক অ্যাসিড পাবা, H3PO3 পাবা, প্লাস পানি পাবা। ওকে, ও পানিও না, এখানে নাইট্রোজেন পাবা। কি পাবে? নাইট্রোজেন, নাইট্রোজেন পাবে। সো ডায়াজোনিয়াম সল্টে এইটুকু একটু মনে রাখবা, শুধু প্রভাবকটা। এগুলোর মেকানিজম বিশাল, বুঝতে পারছো? সো মেকানিজমের দিকে যাওয়ার দরকার নাই। তুমি হাইপোফসফরাস অ্যাসিড, পানি, হিট, আবারও বলতেছি ডায়াজোনিয়াম লবণে হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2, পানি আর হিট দিলেই কি পাবে? তুমি বেনজিন পেয়ে যাবে। এখন এই বেনজিন থেকে তুমি অনেকভাবে ডায়াজোনিয়াম লবণে যাইতে পারো, ঠিক আছে? বেনজিন থেকে দেখো তুমি হচ্ছে, বা ডায়াজোনিয়াম লবণ থেকেও তুমি হচ্ছে ইয়াতে যেতে পারো, ফেনলে আরেকটা বইতে যেতে পারো। দেখো আরেকটা বই, ডায়াজোনিয়াম লবণ টু ফেনল, সল্ট টু ফেনল। একটা তো দেখছি ডাইরেক্ট হিট, তাই না? আরেকটা এরকম দিতে পারে, ধরো ডায়াজোনিয়াম সল্ট, দেখো পেঁচানো কত ভাবে যাইতে পারে ডায়াজোনিয়াম সল্ট। ওকে, তুমি এটারে বেনজিনে কনভার্ট করলা, ধরো এরকম বইটা দেখবা মাঝে মাঝে শূন্যস্থান পূরণ দিয়ে, তো এটা কি হইল? বেনজিন। তো তুমি এই বেনজিনে যদি প্রোপিন দিয়ে দাও, ধরো CH3 CH ডাবল বন্ড CH2, এখানে ফসফরিক অ্যাসিড দিলে H3PO4, বলো তো কি হবে? বেনজিনে প্রোপিন আর ফসফরিক অ্যাসিড দিলে কি তৈরি হয় বলো? পড়াইছি তোমাদের, আমি তোমাদেরকে এটা পড়াইছি। বেনজিনে যদি প্রোপিন আর ফসফরিক অ্যাসিড দেওয়া যায় কি তৈরি হয় বলো? বলো, বেনজিনে যদি প্রোপিন, বলে প্যারাসিটামল, বলে এইচ রানা পাগল, এটা হচ্ছে কিউমিন তৈরি হবে। কি তৈরি হবে? কিউমিন তৈরি হবে, CH3 CH3, এটা কি বলি আমরা? কিউমিন। ওকে, কিউমিন। সো তারপরে তোমাদের পড়াইছিলাম কিউমিনে আমরা যদি হচ্ছে অক্সিজেন দেই, অক্সিজেন দিয়ে হিট করি, মনে আছে কিনা দেখো, কিউমিন হাইড্রোপারঅক্সাইড যে তৈরি হবে, ঠিক আছে? কিউমিনে অক্সিজেন, তারপরে হচ্ছে এইখানে 130°C তাপমাত্রা, হিট দিলে কি তৈরি হবে? কিউমিন হাইড্রোপারঅক্সাইড, মনে আছে? দেখো CH3 CH3, তো এই যে হাইড্রোজেনটা সরে যাবে, আমাদের টার্গেট কি? কিউমিন হাইড্রোপারঅক্সাইড, হ্যাঁ, OH, মনে আছে? কিউমিন হাইড্রোপারঅক্সাইড, হ্যাঁ। সো এই কিউমিন হাইড্রোপারঅক্সাইডে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দিই, লাস্ট দিন পড়ছিলাম H2SO4 দিই, তাহলে তো আমি ফেনল পাই। মানে ঘুরায় পেঁচায়ও দিতে পারে, শূন্যস্থান পূরণের মতো করে দিবে তো। সো তখন কিন্তু হচ্ছে তুমি চাপে পড়ে যাবা, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোলাইসিস যদি দেই, ঠিক আছে, তাইলেই হবে। ওকে, সো দুইভাবেই তুমি ফেনলে যাইতে পারো, দুইভাবেই যাইতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো 3 নম্বর বিক্রিয়াটা, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো বেনজিনের ডায়াজোনিয়াম সল্ট, ওকে, ডায়াজোনিয়াম সল্টের 1 নাম্বার গেল, ডায়াজোনিয়াম সল্টের 2 নাম্বার গেল, ডায়াজোনিয়াম সল্টের 3 নাম্বার বিক্রিয়াটা দেখবো আমরা, হ্যাঁ। ডায়াজোনিয়াম সল্টের 3 নাম্বার বিক্রিয়াটা, এগুলোর বলে স্যানমেয়ার বিক্রিয়া। ধরো ডায়াজোনিয়াম সল্ট, আমি কি ইউজ করলাম এখানে, ধরো CuCl2 কিউপ্রাস ক্লোরাইড HCl 100°C, ঠিক আছে? CuCl2 কিউপ্রাস ক্লোরাইড আর 100°C টেম্পারেচার ইউজ করলাম ডায়াজোনিয়াম সল্টে। তোমরা বুঝতেছো তো? সবাই একটু বইলো। আমাদের কিন্তু জৈব যৌগ শেষের পথে, হ্যাঁ, তোমাদের জৈব যৌগ শেষের পথে কিন্তু, হ্যাঁ। এই সাইকেলে তো পরিবেশ রসায়ন না, এর পরের সাইকেলে, সাইকেল 2-তে পরিবেশ রসায়ন। সো পরিবেশ রসায়নটা আগামী সপ্তাহেই আমাদের শুরু হয়ে যাবে, পরিবেশ রসায়নটা আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, আসো ডায়াজোনিয়াম সল্ট কিউপ্রাস ক্লোরাইড, এখানে কি তৈরি হবে? একদম সিম্পল ভাবে
ক্লোরোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে? ক্লোরোবেনজিন তৈরি হবে। হ্যাঁ, প্লাস এখানে কি হবে? HCl। এগুলোকে বলা হয় স্যান্ড মেয়ার বিক্রিয়া। ধরো ডায়াজোনিয়াম লবণ, কিউপ্রাস ব্রোমাইড আছে, ধরো কিউপ্রাস ব্রোমাইড আছে, এখানে হাইড্রোজেন ব্রোমাইড, টেম্পারেচারটা মাস্ট 100°C। তো তোমাকে কি তৈরি হবে? এখানে ব্রোমোবেনজিন তৈরি হবে। বুঝতেই পারতেছো, আমরা হ্যালোবেনজিন তৈরি করতে চাচ্ছি। এখানে কি তৈরি হবে? ব্রোমোবেনজিন প্লাস HBr, হাইড্রোজেন ব্রোমাইড। এগুলোকে কি বলা হয়? স্যান্ড মেয়ার বিক্রিয়া। বিজ্ঞানী স্যান্ড মেয়ার এই বিক্রিয়াগুলোকে আবিষ্কার করছে। স্যান্ড মেয়ার বিক্রিয়া, স্যান্ড মেয়ার বিক্রিয়া। ওকে, ডান। এগুলোকে আমরা কি বলি? স্যান্ড মেয়ার বিক্রিয়া। ধরো ডায়াজোনিয়াম লবণ থেকে আমি হচ্ছে এখন আয়োডোবেনজিন তৈরি করতে যাব। সো তখন কি? তখন হচ্ছে আমরা হচ্ছে এই কপারের সল্ট ব্যবহার করতে পারবো না, পটাশিয়াম আয়োডাইড ইউজ করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এখানে কেন আর কপারের লবণ ব্যবহার করতে পারবো না? কারণ আয়োডিনের সাইজ এতই বড়, ঠিক আছে, আয়োডিনের সাইজটা তো বড়, কপার কি করতে পারে না? এই আয়োডিনটাকে ধরে রাখতে পারে না, আর আয়োডিনের রিঅ্যাক্টিভিটিও বেশি। সো কপার কি করতে পারে না? এই আয়োডিনটাকে ধরে রাখতে পারে না। এখানে কি কপার কি ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে, ব্রোমিন ক্লোরিন গুলোকে ধরে রাখছে। বাট আয়োডিন যখন আসে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আয়োডিনের সাইজটা কি অনেক বড় না? সো আয়োডিন কি করতে পারে না? আয়োডিন হচ্ছে এই যে এই কপারটাকে ধরে রাখতে পারে না, ঠিক আছে। ডায়াজোনিয়াম লবণ, পটাশিয়াম আয়োডাইড। সো এখানে কি তৈরি হবে? আয়োডোবেনজিন তৈরি হবে। কি তৈরি হবে বাবা? আয়োডোবেনজিন তৈরি হবে। ওকে, প্লাস এখানে তুমি কি দিতে পারো? এখানে হচ্ছে আয়োডোবেনজিন প্লাস নাইট্রোজেন তৈরি হবে। নাইট্রোজেনটা বের হয়ে যাবে, কারণ এখানে তুমি পটাশিয়াম আয়োডাইডটাই ব্যবহার করছো। তো তোমার মনে প্রশ্ন রাখতে পারে, পটাশিয়ামটা কি? পটাশিয়ামটা স্পেকটেটর বা দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে। ঠিক সেম ভাবে তুমি যদি হচ্ছে ফ্লোরোবেনজিন বানাইতে চাও, ডায়াজোনিয়াম লবণ দিয়ে ফ্লোরোবেনজিন বানাইতে চাও, ধরো তুমি কি বানাইতে চাচ্ছ? ফ্লোরোবেনজিন। তো তোমার হাইড্রোজেন ফ্লোরাইড দিলে হবে না। অনেকে বলে, ভাই হাইড্রোজেন ফ্লোরাইড যদি দেই, হাইড্রোজেন ফ্লোরাইড দিলে কি হবে? এই বিক্রিয়াটা অনেক তাপ উৎপাদী হয়ে যাবে। ফ্লোরোবেনজিন তো তৈরি হবে, এটা কি হয়ে যাবে? অনেক তাপ উৎপাদী হয়ে যাবে, তাপ উৎপাদী। সো বিক্রিয়া পাত্র ফাইটা যেতে পারে, কারণ হাইড্রোজেন ফ্লোরিন তো অনেক রিঅ্যাক্টিভ, তাই না? এক্সোথার্মিক বিক্রিয়া হবে, অনেক তাপ উৎপন্ন হবে। সো এই কারণে আমরা হাইড্রোজেন ফ্লোরাইডটা ইউজ করি না। হাইড্রোজেন ফ্লোরাইডটা না ইউজ করে আমরা অন্য একটা কম্পাউন্ড ইউজ করি, HbF4 মাইনাস। কি ইউজ করি? HbF4 মাইনাস। ওকে, এটা ইউজ করি, বা HbF4 মাইনাসও দেওয়া লাগবে না, HbF4। হ্যাঁ, বিআর লিখলাম কেন? আমরা কি ইউজ করি? হাইড্রোজেন ফ্লোরোব্রোমেট। হ্যাঁ, HbF4 এটা ইউজ করি। সো এটা কি হয়? এখানে দুইটা অংশ আছে, ঠিক আছে। এখানে BF3টা এইখানে যদি বিক্রিয়া করাও, তোমার এইখান থেকে বোরন ট্রাইফ্লোরাইডটা তোমার হচ্ছে লুইস অ্যাসিড আকারে বের হয়ে যায়। আর এইখান থেকে মনে করো তোমার তো নাইট্রোজেন বের হয়ে যায়, তো হাইড্রোজেনটা ইজিলি গিয়ে বৈশা যাইতে পারে। বুঝতে পারছো? ওকে, তো তোমার নাইট্রোজেনটা বের হয়ে যায়, এখানে ফ্লোরাইড আয়নটা গিয়ে সুন্দর বৈশা যেতে পারে। সো এখানে এত কিছু দরকার নেই, জাস্ট মনে রাখবে HbF4 ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে হ্যালোজেন প্রস্তুত করার জন্য 4টা রিঅ্যাকশন, ঠিক আছে। ক্লোরিন কই গেল? এই যে শুরুতেই তো ক্লোরোবেনজিন, ঠিক আছে ভাই, শুরুতেই ক্লোরোবেনজিন। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট দিন আরো 3-4টা বিক্রিয়া আছে, কাপলিং বিক্রিয়া আছে, দেন হচ্ছে আমরা হচ্ছে পলিমারকরণ শুরু করব। তো তার আগে আমরা কিছু উদ্দীপক দেখব। মোটামুটি আমাদের অর্গানিক শেষ, মানে মেজর যে জিনিসগুলা। সো টুকটাক কিছু জিনিস বাদ আছে, যেমন অপসারণ বিক্রিয়া বাদ আছে। সো টুকটাক যে জিনিসগুলো বাদ আছে এটা নেক্সট ক্লাসে দেখায় দিব। হ্যাঁ, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব, প্র্যাকটিসে। বুঝতে পারছো? আর পলিমারকরণ, তারপরে হচ্ছে কোষ রসায়নের যে জিনিসগুলো আছে, তো সেগুলোও দেখায় দিব। তো টাটা, বাই বাই, ভালো থাকো। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে।